তারা আছে এখানে, ঘুমাইতেছে আরামে, আরামে ঘুমাচ্ছে ডক্টর ইউনূস। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি তারা তুলেছে, এটি কেন ছাত্রলীগ নিষিদ্ধ কে করছে? সরকার করছে। তাহলে আওয়ামী লীগ কয় না কেন? আমি বলছি না করা উচিত, আপনি যদি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে, আওয়ামী লীগ কয় না কেন? ছাত্রলীগ করতে তার কি বিশাল যুদ্ধ করতে হয়েছে? একটা আদেশে নিষিদ্ধ করে দিয়েছে, নির্বাহী আদেশ। ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সে আলোচনা কিন্তু আমি করছি না। আমি বলছি যে দাবিটা তারা করছে সেই দাবি পূরণ করা কি সরকারের পক্ষে সম্ভব কি সম্ভব না? আইনগতভাবে সম্ভব, কিন্তু তারা কখনোই করবে না। করবে না এই কারণে, কেন করবে না সেটা আমি বলি। করবে না এই কারণে, এই করাটাকে পৃথিবীর কেউ মানবে না। এটা করলে পরে এটা ডক্টর ইউনূসের পক্ষে করা সম্ভব না। কারণ ডক্টর ইউনূসকে ভাই দেখেন, আমি বলি আপনাকে অলরেডি, তাকে তো দেশে চালাতে হবে। আমেরিকা এখন মোটামুটি কিন্তু নাই, আপনি জানেন কিনা যাই না, বাংলাদেশে অনেকগুলি প্রতিষ্ঠান কিন্তু বিদেশি এনজিও তারা কিন্তু বন্ধ, কেয়ার টেয়ার সব বন্ধ হয়ে গেছে। কিন্তু কেয়ার সব বন্ধ, কিন্তু গত মাসের 24 তারিখ থেকে সব বন্ধ। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে সব বন্ধ হয়ে গেছে। ইউএসআইডি থেকে যা যা আসতো সব বন্ধ। তাহলে আমেরিকা কিন্তু, আর আমেরিকা বলে দিচ্ছে সে ইসরায়েল এবং মিশর ছাড়া আর কারো কোনো সাহায্য করবে না, তা অস্ত্র সাহায্য আর কারো করবে না। আপনি রোহিঙ্গা নিয়ে তো টানাটানি আরম্ভ হয়ে গেছে। তার টাকাটা আসবে থেকে ইউরোপ থেকে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধ করলে সেটাকে মানবে না, আপনি নিশ্চিত থাকেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এই দেশে, পারবে না এই গভর্নমেন্ট, জাস্ট এই গভর্নমেন্ট পারবে না। বিএনপিও চায় না। বিএনপি কেন চায় না সেটাও বলি। বিএনপি চায় না এখানে, বিএনপি মনে করে তারা এই নির্বাচনে জিতবে। তাহলে যদি তারা জিতে, আওয়ামী লীগ থাকলেও জিতবে, আওয়ামী লীগ না থাকলেও জিতবে, এটা বিএনপি জানে। তো বিএনপির হিসাবে হলো, আমি যদি আওয়ামী লীগ সারা জিতি, তাহলে একসময় প্রশ্ন উঠবে তুমি তাহলে 2014 নির্বাচনের মতো তুমি ইলেকশনে জিতছো, ওদের ইলেকশনে আসতেই দাও নাই। এই প্রশ্নের সম্মুখীন বিএনপি হতে চায় না। দিস ইজ দ্য বেসিক পয়েন্ট। নীতি নৈতিকতা সবাই দূরে সরাই রাখেন, যেটা রিয়েলিটি সেটা আমি বললাম। কাজে এরা আমাদের মতো তারা চিল্লাবে, তার মতো তারা চুপ থাকবে, ঘটবে এটাই। এখন যে অবস্থা হয়েছে না, বলতে হয় যে সরকার তারা চাল্লা, এরা কেউ চালাচ্ছে না, এদের চালানো আমরা শয়তানি করবে। এটা এটা হলো, এটা আমি একদম শুরুর দিন থেকে বলতেছি, শয়তানি, ওরা শয়তানি করবে আমরা, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি, একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি, স্পষ্টভাবে এই কথাটা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে, কিন্তু সচিবালয়ে হাসিনা আছে। এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি, ওপেন জায়গায় বলছি, কমপক্ষে 20 বার বলছি এই কথাগুলি আমি। তো কি কারণে বলছি? আমি বলছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আসা একটা সরকার কখনো স্বৈরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না। উদাহরণ দিয়েও বলছি। উদাহরণটা কি? 71 সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি, পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিল। যে লোকটা 16ই ডিসেম্বর 1971-এর আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে, সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষের লোক হয়ে যেতে পারে না। ঠিক তেমনিভাবে যে ব্যক্তিটা, যে সচিব 5ই আগস্ট 2024 পর্যন্ত হাসিনাকে সার্ভ করছে, শারীরিক, মানসিক, আর্থিক, মানে বুদ্ধি দিয়া, সমস্ত কিছু দিয়া হাসিনাকে সার্ভ করছে না। 5 তারিখ ভোর সকাল 10টা আগ পর্যন্ত তারা কিন্তু হাসিনার জন্য জান পেহেচান করে দিছে। হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল, এটা হইতে পারে না। আমলা, বাংলাদেশের আমলা পদটা একটা পলিটিক্যাল পোস্ট, মুখে যে যাই বলুক। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দিয়ে হইতে পারে, এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে। সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে, রাজনৈতিক আনুগত্য লাগবে। এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট, যে যাই বলুক, এটাই বাস্তবতা। তো এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে। কটা চেঞ্জ? আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 2014 ইলেকশন হয়েছে একটা, 2018 একটা ইলেকশন হয়েছে, 2024-এও আরেকটা ইলেকশন হয়েছে। এই 3টা ইলেকশন সরকারের হাতের মুঠায় নিয়ে আসছে কে? এই 64 জেলার ডিসিরা।
কারণ ডিসিরাই ছিল রিটার্নিং অফিসার। এই 3 ইলেকশনের সময় যারা ডিসির দায়িত্ব পালন করেছে, এর শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের। এগুলির কয়টারে বাদ দিতে পারছে এই সরকার এসে নিয়ে? কয়টাকে? তো যাদের এই ত্যাগের বিনিময়ে সরকারটা গঠন হলো, সেই সরকারের কি প্রথম কর্তব্যটা এটা ছিল না যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে? সবার তো পুনর্বাসন এক ধরনের না। ধরেন একজনের হয়তো একটা চোখের মধ্যে লাগছে, আরেকটা চোখ ঠিক আছে, তার পুনর্বাসনে যে ব্যয় হবে, যার 2টা চোখে চলে গেছে তার পুনর্বাসন তো সেরকম ব্যয় হবে না। তো এগুলো তো পুনর্বাসন করতে হবে। তো এই কাজটা করার জন্য যদি সেই লোকগুলোকে এই আহত অবস্থায়, অসমাপ্ত চিকিৎসা অবস্থায় রাস্তায় নামতে হয়, এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? এর চেয়ে পেইনফুল আর কি হতে পারে? কত লোক আহত হয়েছে বলেন? আমি একটা মোরল্লাস একটা হিসাব দেখলাম যে 22,000-এর মতো আহত, যে তালিকা প্রথম দিকে যে সেপ্টেম্বরের দিকে করা হয়েছিল, 22,000 লোক আহত হয়েছে। ধরলাম তখন একটু বাড়িয়ে বলা হয়েছে বা একটু আইডিয়া থেকে বলা হয়েছে, আমি ধরে নিলাম 22,000। এর মধ্যে সিরিয়াস আহত কয়জন? 2,000-এর বেশি হবে না আমার বিবেচনা। সিরিয়াস মানে কেমন? মানে তাদের আর কিছু করার নাই, এরকম সিরিয়াস। তারা কিছু করে খেতে পারবে না, এরকম সিরিয়াস। তার উপরে একটা সংসার নির্ভর করতো, পুরাটাই শেষ, এরকম সিরিয়াস। 2,000-এর বেশি হবে না। তো এই দেশ, এই রাষ্ট্র, এই 2,000 মানুষ যারা নাকি দেশের জন্য তাদের বিসর্জনটা দিয়েছে, তাদের পুনর্বাসন করার যোগ্যতা রাখে না? বলেন, রাখে না? কত টাকা লাগতো এটা করতে গেলে? কত টাকা লাগতো? আগের গভর্নমেন্ট তো মুক্তিযোদ্ধাদের ভাতার নামে তো কত টাকা দিয়েছে। আমি সারা জীবন জানতাম এই মুক্তিযোদ্ধার সংখ্যা 1 লাখের উপরে হবে না। তারা তো প্রায় 2 লাখ লোকের ভাতাই দিচ্ছে। 1 লাখ লোকের কিন্তু বসে মানে ফাও দিচ্ছে। ওই 1 লাখ লোক মুক্তিযোদ্ধা না, আমি একেবারে শিওর। আমি একেবারে মোর দেন। আমি ভাই মুক্তিযুদ্ধের সময় ছোটোখাটো ছিলাম, বয়স কম ছিল, ছোটো ছিল, তখন থেকে আমরা শুনে আসছি। প্রথম থেকে শুনতাম মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 80,000। তা বাড়াইতে কোন পর্যন্ত বাড়াইছেন আপনি? তো এগুলো তো ফাও দিচ্ছে 1 লাখ লোকের। এখন 1 লাখ লোকের সে ফাও দিয়ে গেছে। 50-55 বছরের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, দিয়ে গেছে ফাও। 50 আগের এক বন্ধু ছিল সমর রেজাউল করিম, তার মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 9 বছর। তো তার সেও তো ভাতা নিচ্ছে, 20,000 টাকা করে প্রতি মাসে নিচ্ছে। উৎসব ভাতা, বোনাস টোনাস সব পাইছে। আর ওই মানে আপনার কোটা মোটা বাদ রাখলাম, ওটা নিয়ে আলোচনা করি না। তাহলে ওরা যদি 1 লাখ লোককে দিতে পারে, তো তুমি ইউনূস সরকার তুমি কেন পারো না ভাইয়া? তোমার কারণে, ওদের কারণে তুমি আজকে ক্ষমতায় আসছো, কেন পারো না? আসলে পারো না, না আসলে পারতে চাও না। পারতে চাও না কেন? ওরা বুঝেই না যে এই লোকগুলির ত্যাগটা কেন ছিল। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলতেছি, এই উপদেষ্টা পরিষদে যত উপদেষ্টা আছে, আমার হিসাবে 80% লোক এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের সম্পৃক্ততা এই উপদেষ্টা পরিষদের 80% ছিল না, জাস্ট ছিল না। তো তারা এই আন্দোলনের আহতদের পেইনটা কেমনে করে ফিল করবে?